হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিক্টর এডুকেশন। আমি তোমাদের সোমনাথ স্যার চলে এসেছি একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে, যে ক্লাসটা তোমাদের মোস্ট ডিমান্ডেড ছিল এবং তোমরা বলছিলে স্যার কেমিস্ট্রি কিছু ক্লাস করান, তাই নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের ভালো লাগবে এবং তোমরা ভালো করে দেখতে পারবে। তো দেখো, আজকে আমাদের ক্লাস করাবো রাসায়নিক বিক্রিয়া এবং সমীকরণ। রেলওয়ে প্রিভিয়াস ইয়ার্স এর শিফটে রাসায়নিক সমীকরণের সমাধান এবং কোনটা প্রতিস্থাপন বিক্রিয়া, কোনটা সংযোজন বিক্রিয়া, কোনটা জারণ বিক্রিয়া, এই সম্পর্কিত প্রচুর প্রশ্ন এসছে। বিশেষ করে যারা ওয়ান লাইনার পড়তে অভ্যস্ত তাদের ক্ষেত্রে এই সমস্ত প্রশ্নের সমাধান করা ভীষণ টাফ নয়, খুব গুলিয়ে যায়। তোমরা দেখতে পারো এগুলো সব কিন্তু প্রিভিয়াস ইয়ার্স থেকে এসেছে। আজকে তোমাদের কি করাবো, আজকে এনসিইআরটি যে রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ রয়েছে সেটা তোমাদের ডিটেলস রিভিশন ক্লাস করাবো, অর্থাৎ ফান্ডামেন্টালটা বোঝাবো, তারপর প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন করাবো। আশা করি তোমাদের ভালো লাগবে এবং তোমরা ভালো করে বুঝতে পারবে, কারণ রেলওয়ের যে এক্সাম গুলো রয়েছে টেকনিশিয়ান, এনটিপিসি, এএলপি, সেখানে এইগুলো সমানভাবে গুরুত্বপূর্ণ এবং অবশ্যই একটা থেকে দুটো প্রশ্ন এখান থেকে তোমরা দেখতে পারবে। তোমরা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ক্লাসগুলো ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে এবং অবশ্যই শেয়ার করবে, কারণ এই ছোট্ট পরিবারকে বড় করার দায়িত্ব তোমার। আর অবশ্যই পরবর্তী তোমাদের কিছু বিগ অ্যানাউন্সমেন্ট আসছে, বড় একটা ধামাকা আসছে, তার জন্য তোমরা প্রস্তুত থেকো। বড় কিছু ধামাকা রেলওয়ে অ্যাসপিরেন্টের জন্য বড় ধামাকা আসছে, তার জন্য তোমরা ওয়েট করো, সেটা কিছুদিন পরেই অ্যানাউন্স হবে, ঠিক আছে? আর আমার একটা সায়েন্স ব্যাচ রয়েছে, যারা এই ব্যাচে এনরোল করতে চাও, এখানে আমি কি করছি না, রুটিন ওয়াইজ একদম জিরো থেকে হিরো পর্যন্ত পুরো করাবো, সমস্ত এনসিইআরটির ম্যাথ করাবো, সমস্ত তোমাদের কি করাবো না প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স গুলো কভার করবো। এনসিইআরটি বিশেষ করে আমি কিন্তু জোর দিই কনসেপ্টের উপর। কেউ যদি মনে করো যে পিডিএফ কালেক্ট করতে আসবো দেন ভর্তি হওয়ার দরকার নেই, কেউ যদি মনে করো যে কনসেপ্ট বুঝতে আসবো স্যারের কাছে, কনসেপ্ট বুঝে রেলওয়ে নিজের 100% দেবো, সায়েন্সে আসতে পারো। এছাড়াও আমার কম্বাইন্ড ব্যাচ রয়েছে যেখানে জিএস, জিকে এবং ম্যাথ, রিজনিং সমস্ত কিছু করাচ্ছে, সেখানেও তুমি চাইলে অ্যাডমিশন নিতে পারো। তো প্রথম কথা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া কাকে বলছি আমরা। রাসায়নিক বিক্রিয়া এবং অর্থাৎ রাসায়নিক এবং ভৌত দুটোর মধ্যে পার্থক্য কি? ভৌত মানে ধরো আমি যদি বলি যে মোমের গলন বা যদি বলি যে বরফের গলন, এই দুটো যদি বলি যে বরফের গলন হলো, তার মানে কি হবে না, বরফ যে একটা স্কোয়ার থাকবে সেটা গলে গলে জলে পরিণত হলো এবং তারপর আবার কি হবে, আবার যদি জলটাকে জমাই তাহলে সেটা বরফে পরিণত হবে। তাহলে এটাকে আমরা কি বলবো, ভৌত পরিবর্তন। এটাকে আমরা কি বলছি, ভৌত পরিবর্তন। আর রাসায়নিক পরিবর্তন কি, যখন তাকে সেটা একবার পরিবর্তিত হওয়ার পর সেখান থেকে আমি আর ফেরত আনতে পারবো না, তখন সেটাকে আমি বলছি রাসায়নিক পরিবর্তন। যেমন মোমের দহন যদি বলি, মোমের যদি দহন বলি, লোহায় মরিচা পড়া যদি বলি, আমরা প্রাকৃতিক ঘটনাগুলোকেই উদাহরণ নিচ্ছি। লোহায় যদি বলি মরিচা পড়া, একবার যদি লোহায় মরিচা পড়ে যায় তার মানে আয়রনটা কি হচ্ছে, আয়রনটা অক্সিডাইজড হয়ে যাচ্ছে, আয়রনের জারণ হচ্ছে জলীয় বাষ্প এবং অক্সিজেনের উপস্থিতিতে। তাহলে সেক্ষেত্রে মরিচা থেকে কিন্তু আমরা আর লোহাটাকে ফিরিয়ে আনতে পারবো না, তাই ওটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। তাহলে একটা হচ্ছে ভৌত পরিবর্তন, যেখানে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থ দুটোই যেটা উৎপন্ন হবে সেটাকে আমি পুনরায় নিয়ে আসতে পারবো যে অবস্থাতে ছিল সেই অবস্থাতে, কিন্তু এক্ষেত্রে আমি আনতে পারবো না। এবার হচ্ছে রাসায়নিক সমীকরণ। দেখো রাসায়নিক সমীকরণ মানে কি, রাসায়নিক সমীকরণে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে বিক্রিয়ক আর একটা হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ। বিক্রিয়ক কাকে বলি আমরা, বিক্রিয়ক মানে যে দুটো জিনিস বিক্রিয়া করবে, যে দুটো, আচ্ছা আমার একটু শরীর খারাপ আছে তাই মাঝে মাঝে আমি কাশতে পারি, একটু মানিয়ে নেবে তোমরা, এক্সট্রিমলি সরি। বিক্রিয়ক মানে কি, যে দুটো পদার্থ বিক্রিয়া করে তাদেরকে আমরা বলছি বিক্রিয়ক পদার্থ। যেমন দেখো এখানে ম্যাগনেসিয়াম ফি থেকে পোড়ানো হয়েছে, ম্যাগনেসিয়াম ফি থেকে পোড়ানো হয়েছে অক্সিজেনের উপস্থিতিতে, অর্থাৎ ম্যাগনেসিয়ামের দহন হয়েছে। তো সেক্ষেত্রে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয়েছে, অর্থাৎ ম্যাগনেসিয়ামের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়েছে। ম্যাগনেসিয়াম হচ্ছে একটা মেটাল, তার সঙ্গে অক্সিজেন যুক্ত হয়েছে, অর্থাৎ এগুলো হচ্ছে বিক্রিয়ক পদার্থ। সেখান থেকে কি হয়েছে, ম্যাগনেসিয়াম অক্সাইড অর্থাৎ এমজিও গঠন হয়েছে, অর্থাৎ ম্যাগনেসিয়ামের সঙ্গে অক্সিজেনটা কি হয়েছে, কম্বাইন্ড হয়ে গেছে বা কম্বিনেশন হয়েছে। তো সেটাকে সেক্ষেত্রে আমরা এটা কি বলছি, বিক্রিয়াজাত পদার্থ। তাহলে বিক্রিয়ক কোনগুলো না, বিক্রিয়কগুলো যেগুলো আমরা একটা সমীকরণের, এই টোটালটা হচ্ছে একটা সমীকরণ। এবার সমিত সমীকরণ কাকে বলা হয় সেটা তোমাদের আমি বোঝাচ্ছি। আপাতত মনে রাখো এটা একটা কি সমীকরণ, তাহলে এই সমীকরণের বাম দিকে যারা থাকবে, এটা বাম দিক, লেফট হ্যান্ড পোর্শন, এরা হচ্ছে বিক্রিয়ক পদার্থগুলো থাকবে। আর ডান দিকে যারা থাকবে তারা হচ্ছে যে এই বিক্রিয়ক পদার্থ থেকে যেটা উৎপন্ন হলো সেটা হচ্ছে ডান দিকে থাকবে। ক্লিয়ার? তাহলে একটা হচ্ছে ডান দিকে থাকছে যেটা হচ্ছে আমার বিক্রিয়াজাত পদার্থ, আর একটা হচ্ছে বাম দিকে থাকছে বা লেফট হ্যান্ড পোর্শনে থাকছে সেটা হচ্ছে বিক্রিয়ক পদার্থ। দেখো কি লেখা রয়েছে, এটা এনসিইআরটি ক্লাস 10 এর ফার্স্ট চ্যাপ্টারে রয়েছে, ঠিক আছে? সমীকরণে যে সকল পদার্থ রাসায়নিক পরিবর্তন হয়েছে, অর্থাৎ ম্যাগনেসিয়াম অক্সিজেন হলো বিক্রিয়ক পদার্থ, যেটা আমি তোমাদের বললাম।
রাসায়নিক পরিবর্তন যার হয়েছে, রাসায়নিক পরিবর্তন কার হয়েছে, ম্যাগনেসিয়াম অক্সিজেন হয়েছে, এবং নতুন পদার্থ যেটা উৎপন্ন হলো সেটা কি, ম্যাগনেসিয়াম অক্সাইড। তাহলে ম্যাগনেসিয়াম অক্সাইড হলো বিক্রিয়াজাত পদার্থ। বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের মধ্যে তীর চিহ্ন ব্যবহার করে শব্দের সমীকরণ প্রকাশ হয়। বিক্রিয়ক পদার্থগুলি তীর চিহ্নর বাঁ দিকে, যেটা আমি তোমাদের বললাম, তীর চিহ্নের বাঁ দিকে রাখা হয়, এবং একাধিক বিক্রিয়ক পদার্থ উপস্থিত তাদের মাঝখানে যোগ চিহ্ন ব্যবহার করা হয়। এই যে যোগ চিহ্ন, বিক্রিয়ক পদার্থ বা বিক্রিয়াজাত পদার্থ যোগ চিহ্ন ব্যবহার করে লিখবো আমি। অনুরূপে বিক্রিয়াজাত পদার্থকে তীর চিহ্নের ডান দিকে রাখা হয়, এবং একাধিক বিক্রিয়ক পদার্থ থাকলে এর মাঝখানে যোগ চিহ্ন ব্যবহার করা হয়। তীর চিহ্নের অগ্রভাগ বিক্রিয়াজাত পদার্থের দিকে, এবং এটি এটি বিক্রিয়কের দিক নির্দেশ করে। বোঝা গেল? তার মানে তীর চিহ্নের এই অগ্রভাগটা বিক্রিয়ক পদার্থ মানে বিক্রিয়াজাত পদার্থের দিকে, আর পেছনটা বিক্রিয়ক পদার্থের দিকে, অর্থাৎ এই দুটোকে মিলে এইটা উৎপন্ন হলো। তাহলে বোঝা গেল লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড। প্রথমে তোমাদের বুঝতে হবে এই যে একটা সমীকরণ, সমীকরণের বিষয়টা কি। সমীকরণের বিষয়টা হচ্ছে এই দুটো রাসায়নিক পরিবর্তন হচ্ছে এবং এটা উৎপন্ন হচ্ছে। একদম জিরো লেভেল থেকে বোঝার চেষ্টা করো, একদম ছোট্ট থেকে বোঝার চেষ্টা করো, তাহলে কিন্তু বুঝতে পারবে। নেক্সট, এবার হচ্ছে সমিত রাসায়নিক সমীকরণ। মানে কি সমিত রাসায়নিক সমীকরণ কেন হবে না, আমরা ভরের নিত্য সূত্র পড়েছি। ভরের নিত্য সূত্রতে কি পড়া হয়েছিল, যে এই বিশ্বে ভরকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শুধুমাত্র তাদেরকে এক রূপ থেকে আরেক রূপে পরিবর্তন করা যায়। শক্তির নিত্য সূত্র, অর্থাৎ শক্তিকে যেরকম একটা জায়গা থেকে আরেকটা জায়গায় পরিবর্তন করতে পারে, সেরকম ভরও কি থাকে না, স্থির থাকে। তাহলে সেক্ষেত্রে বিক্রিয়ক পদার্থের যে ভর এবং বিক্রিয়াজাত পদার্থের যে মৌলগুলির যে মোট ভর, দুটো কি হবে, সমান হবে। কেন না, কারণ ভরের নিত্যতা সূত্র পড়েছি। তাহলে সেক্ষেত্রে যদি সেটা সমান না থাকে, সেটাকে আমাদের সমান করতে হবে। যখন সেটা সমান থাকবে না, তখন সেটাকে কি বলবো, আনব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন। আর যখন সেটাকে সমান করব, কোন পদ্ধতিতে সমান করব সেটা তোমাদের আমি দেখাবো। যখন সেটাকে সমান করব, তখন সেটাকে বলবো ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন। তাহলে একটা হচ্ছে আনব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন কখন হবে না, দেখো এই দুটো যেগুলো উৎপন্ন হবে, এই দুটো যে কম্পাউন্ড উৎপন্ন হবে বা কম্পাউন্ড এবং এলিমেন্ট উৎপন্ন হবে, তাদের যে মোট ভর এবং এদের যে মোট ভর, এই দুটো কিন্তু কি হবে, ইকুয়াল হবে। ঠিক আছে, মৌলগুলোর মোট ভরের সমান হবে। বিক্রিয়ক পদার্থ উপস্থিত মৌলগুলোর মোট ভর এবং বিক্রিয়ক পদার্থের মৌলগুলোর মোট ভর কি হবে, সমান হবে। ঠিক আছে, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া পূর্বে এবং পরে প্রতিটি মৌলিক পদার্থের মোট অণুর সংখ্যা সমান থাকে। এটা ভীষণ গুরুত্বপূর্ণ লাইন। অর্থাৎ এই দিকে যতগুলো অণু থাকবে, এই দিকে ততগুলো অণু থাকবে। তার মানেটা কি স্যার, মনে করো আমি বোঝাচ্ছি তোমাদের, এখানে কি রয়েছে, এখানে আমি লিখছি অ্যাজ ইট ইজ Zn প্লাস H2SO4, অর্থাৎ জিঙ্কের সঙ্গে কি করা হয়েছে, সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া করা হয়েছে। তোমরা জানো মেটালের সঙ্গে যদি অ্যাসিডের রিঅ্যাকশন হয়, তাহলে হাইড্রোজেন গ্যাস বেরিয়ে আসে এবং একটা মেটাল লবণ উৎপন্ন হয়। তাহলে সেখান থেকে কি বলতে পারি আমরা, ZnSO4 প্লাস হচ্ছে H2। এবারে বিক্রিয়াটিকে ব্যালেন্স নাকি আনব্যালেন্স, তাহলে সেটা জানার জন্য আমাদের প্রথম কর্তব্য কি, প্রথম কর্তব্য হচ্ছে এদিকে যে মৌলগুলো রয়েছে তাদের অণুর সংখ্যা, আর এদিকে যে মৌলগুলো রয়েছে তাদের অণুর সংখ্যা, দুটোর অণুর সংখ্যা যেন ইকুয়াল হয়। মৌল মানে কি, মৌল মানে হচ্ছে এলিমেন্ট, আর কম্পাউন্ড মানে কি, দুটো এলিমেন্ট যখন একসঙ্গে বসে আছে। এগুলো তোমাদের আমি আগে বুঝিয়েছি, তাও বুঝিয়ে দিচ্ছি। আমি সাধারণত এরকম ভাবেই পড়াই, যে যখন একটা কিছু রিলেশন বোঝাতে হয় তখন প্রিভিয়াসটাকেও বুঝিয়ে দিতে হয়। কারণ যদিও আমি আগে বুঝিয়েছি, তোমাদের হয়তো নাও মনে থাকতে পারে, তো সেক্ষেত্রে আমি বুঝিয়ে দিই। এলিমেন্ট মানে কি, এলিমেন্ট মনে করো H2 কি একটা এলিমেন্ট, কারণ দেখো এখানে ওয়ান কাইন্ড অফ অ্যাটম দিয়ে গঠিত, শুধুমাত্র H অ্যাটম দিয়ে গঠিত। কিন্তু আমি যদি বলি CO2, তাহলে CO2 এর ক্ষেত্রে দেখো CO2 একটা কম্পাউন্ড, কিন্তু দেখো এক্ষেত্রে আমাকে কম্পাউন্ডটাকে দেখলে হবে না, এক্ষেত্রে আমার কি দেখতে হবে, মৌলগুলোকে দেখতে হবে। ঠিক আছে, যেমন মৌলগুলো কেন কে না, সি একটা এলিমেন্ট এবং অক্সিজেন একটা এলিমেন্ট। তাহলে এক্ষেত্রে সি এর পরমাণু কটা, এখানে সি এর পরমাণু দেখো সি একটা পরমাণু রয়েছে এবং অক্সিজেন দুটো পরমাণু রয়েছে। যেমন ZnSO4, এখানে তুমি কি বলবে যে দেখো এখানে ভালো করে দেখো, এখানে ও কটা রয়েছে, ও এর চারটে পরমাণু রয়েছে। O4 মানে কি, O4 মানে ও এর চারটে পরমাণু রয়েছে, এদিকটাতে ও চারটে পরমাণু রয়েছে, মানে ও এর কাজ শেষ, মানে ও সমান রয়েছে। বিক্রিয়ক পদার্থ এবং বিক্রিয়াজাত পদার্থে এই মৌলগুলো সমান রয়েছে। কে মৌল না, অক্সিজেন মৌল যে মৌলটা রয়েছে। মৌল দেখবো আমরা, যৌগকে দেখবো না। যৌগ যেমন ZnSO4 একটা যৌগ, এটাকে দেখার দরকার নেই, আমরা এর মধ্যে যে মৌলগুলো রয়েছে বা এর মধ্যে যে এলিমেন্ট গুলো রয়েছে তাদের, অর্থাৎ এর মধ্যে যে অ্যাটম গুলো রয়েছে সেগুলোকে আমরা দেখবো। ক্লিয়ার হচ্ছে বিষয়টা, দেখো বুঝতে পারবে, এক্সাম্পল দিয়ে দিয়ে বোঝাচ্ছি, বুঝতে পারবে। যেমন এখানে জিঙ্ক, জিঙ্ক কি, জিঙ্ক হচ্ছে একটা মেটাল, তাহলে জিঙ্ক একটা কি এলিমেন্ট, কেন দেখো এর মধ্যে অন্য কেউ তো এসে যুক্ত হবে না, জিঙ্ককেই আমরা ধরবো এখানে। তাহলে এখানেও একটা জিঙ্ক আর এখানেও একটা জিঙ্ক, তাহলে জিঙ্কেরও যে পরমাণু বা অ্যাটমটা সেটা একই রয়েছে, একটাই জিঙ্কের অ্যাটম রয়েছে। H2 দেখো এখানেও একটা H2, এখানে অর্থাৎ এখানেও দুটো H পরমাণু রয়েছে, অর্থাৎ হাইড্রোজেনের দুটো অ্যাটম রয়েছে, এখানেও দেখো হাইড্রোজেনের দুটো অ্যাটম রয়েছে। ক্লিয়ার হলো, এখানেও H এর দুটো অ্যাটম, এখানেও H এর দুটো অ্যাটম রয়েছে, এখানেও সালফার একটা, এখানেও সালফার একটা। অর্থাৎ আমাদের এই যে ইকুয়েশনটা, এটা কি ফর্মে রয়েছে,
এটা ব্যালেন্স ফর্মে রয়েছে। কি বলা রয়েছে, যেহেতু তীর চিহ্নের উভয় দিকে মৌলের পরমাণুর সংখ্যা সমান, তাই সমীকরণটা একটা সমিত রাসায়নিক সমীকরণ, বা যাকে ইংলিশে বলা হচ্ছে ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন। তুমি বলবে স্যার তাহলে একটা আনব্যালেন্স দেখান, আপনি তো ব্যালেন্সটা দেখিয়ে দিলেন, তাহলে একটা আনব্যালেন্স দেখান। রোকো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সবই দেখাচ্ছি। তো এখানে দেখো ছকে কি বলা রয়েছে, দেখো জিঙ্কের ক্ষেত্রে আমি যেটা বললাম, এখানেও একটা, এখানেও একটা, এই যে দেখতে পাচ্ছ এখানেও একটা, এখানেও একটা। আচ্ছা, আর একটা কথা বলে দিই, মনে করো কোন একটা সমীকরণে লেখা আছে 2H2O, এরকম লেখা আছে, তার মানে যখনই সামনের দিকে 2 আসবে, এখানে H2 কটা, এখানে দেখো H এর দুটো পরমাণু রয়েছে, H এর দুটো অ্যাটম রয়েছে, আবার এখানে 2, অর্থাৎ H এর আলটিমেট কটা অ্যাটম হবে, 4টে অ্যাটম। এখানে যেটা থাকবে এখানে এটা থাকবে, কি হবে, গুণ হয়ে যাবে। ক্লিয়ার? আর এখানে ও এর কটা দেখো, ও তো একটাই ছিল, কিন্তু এখানে সামনের দিকে 2 লিখে দিয়েছি, মানে ও এর দুটো অ্যাটম হয়ে যাবে বা দুটো পরমাণু হয়ে যাবে। ক্লিয়ার হচ্ছে? বুঝতে পারছো? নেক্সট দেখো, এখানে একটা বিক্রিয়া দিয়ে দিয়েছে, কি দিয়েছে, Fe প্লাস H2O Fe3O4 প্লাস H2। তো আমাকে তো অপশন দেবে, পরীক্ষা হলে তোমাকে যখন সমীকরণ সমাধান করতে দেবে তখন তো অপশন দেবে, কিন্তু কিভাবে এগুলো সমাধান করে সেটাই খেয়াল করো। তো প্রথমে আমাদের টার্গেট কি, এই যে আয়রন প্লাস H2O, তোমরা এখানে দেখতেই পাচ্ছ, দেখো এখানে বিক্রিয়াজাত পদার্থ, এই যে বিক্রিয়াজাত পদার্থের যে মৌল অর্থাৎ অক্সিজেন, এই অক্সিজেন মৌলের ক্ষেত্রে আমরা দেখতে পাবো এই মৌলটার এখানে দেখো 4টে অ্যাটম রয়েছে, এখানে একটা অ্যাটম রয়েছে, তার মানে আনব্যালেন্স, প্রথমে দেখেই বুঝতে পারছি। তো কি করব দেখো, তো আমাদের প্রথম টার্গেট হবে যেটা যে মৌলিক, মানে যে মৌলিক পদার্থটা সব থেকে বেশি রয়েছে বা যে মৌলটা সব থেকে বেশি রয়েছে তাকে টার্গেট করা। এখানে এই যে টোটাল যে সমীকরণটা, কোন মৌলটা বেশি রয়েছে, না অক্সিজেনটা বেশি রয়েছে, তাহলে অক্সিজেনকে টার্গেট করব। অক্সিজেন কত দেখলাম, না অক্সিজেন দেখলাম 4টে রয়েছে, তাহলে এদিকেও আমাকে 4টে বসাতে হবে। তাহলে অক্সিজেন যদি এদিকে আমাকে 4টে বসাতে হয়, তাহলে আমি কি করব, আমি এখানে 4H2 করে দেবো। ডাইরেক্ট আমি কি করবো, এদিকে 4টা আছে, এদিকে 4টা করতে 4 করে দেবো, তাহলে অক্সিজেন 4 হয়ে যাবে। তুমি বলে স্যার তাহলে পুরোটা বিগড়ে যাবে, হ্যাঁ অবভিয়াসলি পুরোটা বিগড়াবে, তাহলে পুরোটা দেখতে হবে। আচ্ছা, এরপরে তারপরে সব থেকে বেশি কি রয়েছে, আয়রন রয়েছে। আয়রনের এখানে কটা রয়েছে, 3টে অ্যাটম রয়েছে, তাহলে এখানেও আমি 3টে দিয়ে দেবো 3Fe। এখানে কিন্তু 3 দিতে পারবো না, দিতে হলে সব থেকে সামনের দিকে দিতে হবে, আমি এইভাবে দিতে পারবো না কিন্তু, ঠিক আছে। 3Fe দেখো, 3Fe 4H2। আচ্ছা ভালো করে দেখো, এখানে 4 দেওয়ার সাথে সাথে এখানে এই অ্যাটম কটা হয়ে গেছে, 4 গুণিত 2, 4 গুণিত 2 যুক্ত 9, 8টা হয়ে গেছে, তাই না? তাহলে এখানেও আমাকে 8টা করতে হবে, এখানেও 8টা অ্যাটম করতে হবে, তাহলে এখানে 8টা অ্যাটম করার জন্য আমি কি করব, এখানে 8টা অ্যাটম করার জন্য এখানেও আমি 4 করে দেব। তাহলে দেখো এবার ব্যালেন্স হলো কিনা। দেখো এখানে Fe 3টে, এখানে Fe 3টে, এখানে O 4টে, এখানে O 4টে, এখানে H 8টা, এখানেও H 8টা, তার মানে কি হলো, এটা একটা ব্যালেন্স ইকুয়েশন তৈরি হলো। তার মানে কি লিখতে পারলাম আমরা, যে 3Fe প্লাস 4H2O, এখান থেকে আমরা বলতে পারি যে Fe3O4 প্লাস হচ্ছে 4H2। ক্লিয়ার হলো? তোমরা বলবে স্যার আপনি প্রশ্ন কি ধরনের এসছে দেখান, এইটাই অ্যাজ ইট ইজ প্রশ্ন এসছে এনসিইআরটি তে, যেটা এটা এনসিইআরটি এর এক্সাম্পল, অ্যাজ ইট ইজ এটাই প্রশ্ন এসছে, আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে প্রশ্ন এসছে। তো বিভিন্ন প্রকার প্রশ্ন আসতে পারে, কি রকম প্রশ্ন আসতে পারে এখান থেকে, এক তো তোমাদের এইগুলোকে এ বি সি, এটা দেবে না, এটা সি দিয়ে দিল, বললো যে এখানে কত মোল আসবে, তোমাকে এর মান বের করতে হবে 3, এরকম সমীকরণ সমাধান করে। 2 নম্বর, এখানে মনে করো আয়রনটাকে তুলে শূন্যস্থান দিয়ে এই সমীকরণটা দিল, তাহলে এখানে কি আসবে। তো এইরকম বিভিন্ন প্রকার প্রশ্ন আছে, প্রশ্নগুলো আছে আমার কাছে, আমি পড়াচ্ছি শেষের দিকে। বোঝা গেল এটা? তাহলে দেখে নাও, এই হচ্ছে তোমার সমীকরণ 3Fe 4H2O Fe3O4 4H2। দেখো এটাই করলাম, 3Fe 4H2O Fe3O4 4H2। ক্লিয়ার প্রত্যেকের? কিভাবে করলো আমরা বুঝে গেলাম। আমাদের টার্গেট কি, আমাদের টার্গেট হচ্ছে অ্যাটম, কম্পাউন্ডের টার্গেট নেই, আমাদের টার্গেট হচ্ছে অ্যাটম, কটা অ্যাটম প্রেজেন্ট রয়েছে, এদিকের অ্যাটম আর এদিকের অ্যাটম, দুটো অ্যাটমকে আমাদের ইকুয়াল করতে হবে। নেক্সট, এবার আমরা যে শর্তগুলো থাকে, যেমন কি উষ্ণতা, চাপ ইত্যাদি প্রভৃতি, আমরা কোথায় বসাই, এই তীর চিহ্নের ওপর নিচে বসাই। যেমন এখানে দেখো CO কার্বন মনোক্সাইড প্লাস হাইড্রোজেন কি হচ্ছে, না আমরা এখানে CH3OH পাচ্ছি, CH3OH পাচ্ছি, কি না 340 অ্যাটমসফেরিক চাপে। আবার দেখো এটা হচ্ছে কি, এটা হচ্ছে ফটোসিনথেসিস রিঅ্যাকশন বা সালোক সংশ্লেষের বিক্রিয়া, এটা ভীষণ গুরুত্বপূর্ণ, প্রচুরবার পরীক্ষা এসে, পুরো সমীকরণটা মনে রাখবে। এবং বিভিন্ন ধরনের প্রশ্ন দিয়েছে এখান থেকে, প্রত্যেকটা প্রশ্ন আমি আজকে তোমাদের দেখাবো। দেখো কার্বন ডাই অক্সাইডের সঙ্গে জলের বিক্রিয়া, সূর্যালোক এবং ক্লোরোফিল, এটা কি না, এটা হচ্ছে তার শর্ত। এটাও অনেক সময় শূন্যস্থান দিয়ে তোমাদের দিয়ে দিতে পারে, যে এইখানটা তোমাদের শূন্যস্থান দিয়ে দিল, কি উৎপন্ন হবে, সেখান থেকে গ্লুকোজ C6H12O6 6O2 এবং জল উৎপন্ন হবে। ক্লিয়ার? তাহলে এই যে 6O2 অর্থাৎ 6 মোল কি উৎপন্ন হলো, 6 মোল অক্সিজেন,
6 মোল কার্বন ডাইঅক্সাইড, 12 মোল জল। এটা দেখো ব্যালেন্স রয়েছে কিনা, অবশ্যই ব্যালেন্স রয়েছে। তুমি যদি এখানে গোনো দেখো এখানে কটা এইচ এর অ্যাটম রয়েছে, এখানে দেখো 12টা, এখানে কটা, এখানে দেখো 12টা। তাহলে এখানে কটা, 12 গুণিত 2 সমান 24টা। তাহলে এদিকে 24 আর এদিকে 12 12 24। ক্লিয়ার? তুমি এখানে O2 দেখো কটা, এখানে O2 দেখো 6 দিয়ে 12টা, এখানে আবার দেখো 6টা, এখানে আবার দেখো 6টা। তাই তো? তাহলে 12 12 24। আর এখানে কটা দেখো, এদিকে 12টা, এদিকে 12টা, 12 12 24 মিলছে। তো এইভাবে সমীকরণ কিন্তু, এটা কিন্তু ব্যালেন্স সমীকরণ, এখানে ব্যালেন্স আকারে দেওয়া রয়েছে। ঠিক আছে? আচ্ছা, এই যে সংযোজন বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া, তারপরে হচ্ছে প্রতিস্থাপন, দ্বি প্রতিস্থাপন, জারণ বিজারণ, এটা প্রত্যেকটাই তোমাদের বোঝাবো, এটা নেক্সট ক্লাসে বোঝাবো। আপাতত আজকে আমরা সমীকরণ সমাধান শিখলাম। এবার আমরা গ্রুপ ডি তে প্রিভিয়াস ইয়ার্স এ কি কি প্রশ্ন এসেছে সেটা দেখে নেব। অনেকগুলো প্রশ্ন রয়েছে তোমাদের, প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার্স এর ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রত্যেকটা এনসিইআরটি থেকে আসা প্রশ্ন। তোমরা দেখলে অবাক হয়ে যাবে, যে কটা আমি তোমাদের পড়ালাম এনসিইআরটি থেকে, সে কটাই প্রিভিয়াস ইয়ার্স এর প্রশ্ন এসেছে। তাহলে এনসিইআরটি আমি আমার ব্যাচে পড়াই, পেড ব্যাচে জয়েন হতে পারো, সেখানে এনসিইআরটি পড়ানো হবে। আচ্ছা, এই ক্লাসটা কিন্তু তোমাদের নেক্সট দিন হবে। আপাতত এটা দেখো, এই প্রশ্নটা দেখো, এটা প্রিভিয়াস ইয়ার্সে এসেছে। কবে এসেছে? 1/9/2022। ভালো করে দেখো। বলছে এদের মধ্যে কোন সমীকরণটি সমিত সমীকরণ, অর্থাৎ কোন সমীকরণটি ব্যালেন্স ফর্মে রয়েছে। প্রথমটা দেখি, 2H প্লাস Br2 2H Br। আচ্ছা, ভালো কথা দেখি। আচ্ছা, একটা জিনিস বোঝো ভালো করে, একটা জিনিস বোঝো, এই যে 2H Br2 2H Br দিয়েছে, এক্ষেত্রে সমীকরণটা দেখে প্রাথমিকভাবে তোমার মনে হতে পারে যে সমীকরণটা ব্যালেন্স। কিন্তু যখনই হাইড্রোজেনের সঙ্গে প্রাথমিকভাবে বিক্রিয়া হচ্ছে, তখন তো হাইড্রোজেন H2 লিখতে হবে আমাদের। হাইড্রোজেন তো H2, আমি সেটা না করে 2H কি করে দেবো? একটা হাইড্রোজেন তো এমনি বিক্রিয়া করবে না। ধরো অক্সিজেন কোথাও বিক্রিয়া হচ্ছে, তুমি লিখে দিতে পারো যে মনে করো ম্যাঙ্গানিজের সঙ্গে অক্সিজেনের, মনে করো Mg এর সঙ্গে যখন তুমি অক্সিজেনের বিক্রিয়া করছিলে, তখন তুমি কি Mg এর সঙ্গে O লিখে দিতে পারবে? হবে না তো। অক্সিজেন মানে তো O2, অক্সিজেন তো একটা অক্সিজেনের মধ্যে দুটো পরমাণু রয়েছে, একটা অক্সিজেনের মধ্যে দুটো পরমাণু রয়েছে, তাহলে সেই দুটোকে তো তোমাকে O2 লিখতে হবে। কিন্তু এখানে 2H লেখা, এটা কি করে হবে? এটা কিন্তু হবে না। তো এই জায়গাগুলো তোমাকে খেয়াল করতে হবে। অর্থাৎ O2 কে আমরা O2 লিখি, Nটা N, ক্লোরিনকে আমরা Cl2 লিখি, শুধু যদি Cl লেখা থাকে, প্রাথমিকভাবে শুধু Cl লিখে দিয়েছে। ঠিক আছে? তো এই জায়গাগুলো দেখবে তোমরা, যেমন দেখো, তাহলে এটা ভুল। নেক্সট দেখো H প্লাস Br, আবার সেই H লেখা ভুল আছে। ডি নম্বরটা দেখো, H2 2Br 2H Br, ভালো করে দেখবে, এখানে দুটো H রয়েছে, দুটো Br, আবার এখানে দুটো H দুটো Br। আচ্ছা, কিন্তু দেখো ভালো করে, এবার এটা দেখো H2 Br2 2H Br। এবার দেখো এই যে Br, এই যে ব্রোমিন, ব্রোমিনকে আমরা কি লিখি? Br2 লিখি। শুধু তো Br লিখি না, আমরা কি লিখি? Br2 লিখি। তাহলে এটাও ভুল। অর্থাৎ দেখো Br2 কে আমি যদি 2Br লিখে দিই শুধু, সেটা তো হতে পারে না। আমাকে তো ফরমেশনটাকে ঠিক রাখতে হবে। আমি যদি মনে করো যে কি বলবো, যে H2 কে আমি যদি শুধু H লিখে দিই, Br2 একটা ব্রোমিনকে আমরা Br2 বলি, সে Br2 কে শুধু 2Br তো লিখতে পারি না, তাই না? এদিকে যেটা উৎপন্ন সেটা তো HBr উৎপন্ন হলো, সেটা তো কম্বিনেশন ফর্মে উৎপন্ন। কিন্তু যখন আমি বিক্রিয়া করাচ্ছি, তখন তো আমাকে যে কম্পাউন্ড গুলো যেভাবে নিজেদের সঙ্গে যুক্ত রয়েছে সেটাকে বসাতে হবে। তুমি বলবে স্যার এই কম্পাউন্ডটা কিভাবে গঠিত হচ্ছে? সেটার জন্য অণু পরমাণুর একটা ক্লাস করেছিলাম, যে নির্দিষ্ট একটা জিনিস নির্দিষ্ট একটার সঙ্গে নির্দিষ্ট অনুপাতে যুক্ত হয়। ফিক্সড প্রপোর্শনাল, প্রপোর্শনালের সূত্র বলেছিলাম। অর্থাৎ একটা, এই যে একটা বিভিন্ন রকম যে যুক্ত হয়ে যে করছে, সেগুলো ফিক্সড প্রপোর্শনে যুক্ত। যেমন Br2, Br2 হচ্ছে ব্রোমিন, এটাকে আমরা Br2 ই লিখবো, তাই না? তাহলে এইটা হয়ে যাচ্ছে আমার সঠিক ব্যালেন্স সমীকরণ। শুধুমাত্র ব্যালেন্স দেখলে হবে না, সমীকরণটা অর্থাৎ তার সংকেতটাকে ঠিক লিখেছি কিনা সেটাও আমাকে দেখতে হবে। H2 প্লাস Br2 সমান 2H Br। ক্লিয়ার হয়েছে? দেখো এখানে H2, এখানে 2H, এখানে Br2, এখানে 2Br। নেক্সট, এদের মধ্যে কোনটি সমিত সমীকরণ? কি বলছে? ক্যালসিয়াম ক্লোরাইডের সঙ্গে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া হয়েছে। যেমন দেখো ক্লোরিন, যেটা বলছিলাম, Cl2 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 Cl2, তাই না? ক্যালসিয়াম ক্লোরাইডের সঙ্গে সালফিউরিক অ্যাসিড, ক্যালসিয়াম সালফেট, হাইড্রোজেন ক্লোরাইড। এবার আমরা দেখবো কোন বিক্রিয়াটা কি রয়েছে না ব্যালেন্স রয়েছে। কবে এসেছে? 13/9/2022, একদম লেটেস্ট, গ্রুপ দিতে আসা। এগুলো ঘাবড়ে যাও তোমরা। দেখো এখানে ক্যালসিয়াম, ক্যালসিয়াম একটা মৌল, এখানেও ক্যালসিয়াম, দেখো একটা একটা, কোনো চাপ নেই। আচ্ছা, ক্লোরিন দেখো Cl2, এখানে কি রয়েছে? 2Cl, কোনো চাপ নেই। এখানে দেখবে 2 2 4, হাইড্রোজেন কটা হলো? এখানে 4টে। এখানে কটা হলো? হাইড্রোজেন 2টো। আর কি হাইড্রোজেন আছে? না। তার মানে এটা আমরা ভুল বলে দেবো। নেক্সট, Ca একটা, Ca একটা, O 4টা, O 4টা, হাইড্রোজেন 2টো, হাইড্রোজেন 2টো, Cl একটা, Cl 2টো, এখানে 2 আছে, তার মানে Cl 2টো, এখানেও দেখো Cl 2টো, Cl 2টো,
এস একটা এস একটা, তার মানে দিস ইজ দ্য রাইট। এটা হচ্ছে একদম সুন্দরভাবে একই রকম ভাবে করা আছে। শুধু তোমায় কি দেখতে হবে, অ্যাটম গুলো দেখতে হবে যে অ্যাটম গুলো ঠিকঠাক আছে কিনা। নেক্সট দেখো, এটা দেখো সিএ, দেখিয়ে দিই তোমাদের প্রমাণ করে করে। সিএ দেখো একটা একটা, H2 এখানে দেখো H হবে না। নেক্সট দেখো 2CA, 2CA, আচ্ছা খুব ভালো কথা। 4টে Cl2, এখানে দেখো 2টো Cl2 হবে না। তাহলে দেখতে পাচ্ছ যে যেটা ব্যালেন্স সেটা তোমাকে দেখতে হবে, শুধুমাত্র অ্যাটম গুলো ঠিক আছে নাকি সেটা দেখার মাধ্যমে। ক্লিয়ার? এবার তুমি বলো স্যার কোনটা অ্যাটম কোনটা কি বুঝতে পারছো, তখন তোমাকে কি দেখতে হবে, অণু পরমাণুর ক্লাস দেখতে হবে। আমার একটা অণু পরমাণুর ক্লাস করা আছে, সেটা দেখে নাও। যদি অ্যাটমটা না বুঝতে পারো সেটা দেখে নাও, সেই ক্লাসটা আমি আই বাটনে দিয়ে দিচ্ছি বা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেটা দেখে নেবে। নেক্সট, এদের মধ্যে কোন সমীকরণটি সমিত সমীকরণ, ভালো করে দেখবে। বেরিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ঠিক আছে, বেরিয়াম ক্লোরাইড এবং অ্যালুমিনিয়াম সালফেট। আচ্ছা খুব ভালো কথা। দেখো 2BaSO4, 2BaSO4, দেখো বেরিয়াম বিএ, SO4, দুটো এস, দুটো বিএ ধরছি, এখানেও দুটো বিএ, দুটো এল, এখানেও এল, তো এই পর্যন্ত ঠিক আছে। আচ্ছা এই যে হোল 3 মানে কত জানো তো, এটা আবার গুণ করতে হয়। তার মানে অক্সিজেন কটা, এখানটা অক্সিজেন অ্যাটম 12টা, সালফার কটা, 3টে, ঠিক আছে। আচ্ছা এখানে দেখো ক্লোরিন দুটো, এখানে দেখো ক্লোরিন 3টে, ভুল। আমরা যেটা ভুল দেখা মাত্রই ওটাকে এলিমিনেট করো, সবসময় অপশন এলিমিনেশন করবে। PaSO4 LCl3, আচ্ছা ক্লোরিনটা দেখে নি, এখানে Cl2, এখানে Cl3, ভুল। নেক্সট BaSO4 LCl2 Cl2, ব্যাস Cl2 Cl2 এখানে ঠিক আছে, L ঠিক আছে, SO4 এখানে দেখো কি হচ্ছে অ্যালুমিনিয়াম সালফেট, আচ্ছা SO4 ঠিক রয়েছে, 4টা, এখানেও 4টা, BA ঠিক রয়েছে, আর এখানে দেখো এস ঠিক রয়েছে, BA ঠিক রয়েছে, কিন্তু ভুলটা দেখাচ্ছি তোমাদের কোথায় রয়েছে, ক্লোরিন ঠিক রয়েছে। দেখো তোমাদের এই যে সমীকরণটা দেখে মনে হতে পারে যে বোধহয় সে সমীকরণটা ব্যালেন্স আকারে রয়েছে, কেন দেখো তুমি এখানে BA SO4, এখানেও SO4, এখানেও ক্লোরিন সবকিছু ঠিকঠাক রয়েছে, কিন্তু প্রবলেমটা কোথায়, প্রবলেমটা ভাই ভালো করে বুঝবে, কত কিছু খেয়াল রাখতে হবে। যে আগের মতো তোমাকে তো বেসিক সংকেতটা ঠিক রাখতে হবে, যেমন অ্যালুমিনিয়াম সালফেট, এই অ্যালুমিনিয়াম সালফেটের সংকেতটা কি, Al2SO4 3, তুমি তো সেটাকেই চেঞ্জ করে দিয়েছো, এটাই তো ভুল। তুমি ব্যালেন্স দেখে কি করবে, বিষয়টা বুঝতে পারছো, আমি ইচ্ছে করে তোমাদের দেখালাম যে প্রথমে ব্যালেন্সটা দেখে নাও, কিন্তু যেটা তুমি লিখে রেখেছো Al SO4 সেটাই তো ভুল। সংকেতটা কি Al2SO4 3, অ্যালুমিনিয়াম সালফেট। তুমি বলো স্যার এগুলো আমরা কোথা থেকে জানবো, তার জন্য এনসিআরটি পড়তে হবে, তার জন্য আমার পেড ব্যাচে যদি যুক্ত হতে চাও যুক্ত হয়ে যেতে পারো, ওখানে আমি এনসিআরটি করাবো। একটা বড় ধামাকা আসছে পেড ব্যাচের, ঘোষণা হবে, একটু ওয়েট করে যাও, ঠিক আছে। ওকে চলো নেক্সট দেখো 3B, দেখো এখানে Al2SO4 ঠিক আছে। এবার আমরা দেখবো ব্যালেন্স আছে কিনা, যেহেতু সবকটা এলিমিনেট হয়ে গেছে এটাকে আমরা সঠিক বলে ধরে নেবো, আর এটা দেখার দরকার নেই, তবুও তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো দুটো Al2 SO4, তার মানে ও কটা 12টা, এস কটা 3টা। আচ্ছা এখানে Cl কটা রয়েছে দেখো 6টা, আর 3টে বিএ, আচ্ছা ও কটা, এখানে ও কিন্তু 12টা, এখানে ও কটা দেখো, এখানে 4টা, আর এখানে 3টে, তার মানে 4 3 ও কটা 12টা, এস কটা 3টে, এখানে এস 3টে, ও 12টা, মিলে গেছে, দুটো এল মিলে গেছে। Cl এখানে কটা 6টা, কিন্তু এখানে 2 রয়েছে, তার মানে 6টা হবে, 3 গুণিত 2, এখানে কটা 3 গুণিত 2 6, বিএ কটা 3টে, এখানে বিএ কটা 3টে, মিলেছে। এইভাবে কিন্তু এগুলো ক্লিয়ার করতে হয়। এইগুলো কিন্তু ভেরি কনসেপচুয়াল প্রশ্ন, এই কনসেপচুয়াল প্রশ্নগুলো তোমাদের পরীক্ষা আসবে। এখন জানো যে যা কম্পিটিশন, একটা নাম্বারও তোমার জন্য কতটা গুরুত্বপূর্ণ, তো এইগুলো কিন্তু পরীক্ষা আসবে। নেক্সট দেখো আমি তোমাদের এই সমীকরণটা অ্যাজ ইট ইজ পড়িয়েছিলাম একটু আগে এনসিআরটি থেকে, এটাই এসে গেছে। কি বলেছে, ABCD শনাক্তকরণ বলেছিলাম আমি তোমাদের, ABCD শনাক্তকরণ, অর্থাৎ ব্যালেন্স করতে হবে। আর কি, এক্ষুনি ব্যালেন্স করলাম তো, কি করেছিলাম 3Fe 4H2O, এখানে 1 হবে, কিছু ছিল না মানে 1 হবে, 4H2, তার মানে 3 4 1 4 অপশন সি, এক্ষুনি করলাম ব্যালেন্স। কোথায় এসেছে 2022, আমি এমনি বলি না। এখানে কত মোল জল ও কার্বন ডাই অক্সাইড অংশগ্রহণ করবে যদি সমীকরণ সমাধান করবে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, একটু ডিফারেন্ট প্রশ্ন। কেন, তোমাকে দেখো এই সমীকরণটার উপর বেস করে সমাধান করতে হবে, দিয়ে সমাধান করার পর এইখানে যেটা বসবে সেটাই তোমাকে বলতে হবে, অর্থাৎ কত মোল জল এবং কার্বন ডাই অক্সাইড, অর্থাৎ এখানটা ব্যালেন্স করার পর এইটা কত সেটা তোমাকে বের করতে হবে, ঠিক আছে।
দিয়ে সেটা তোমাকে বলতে হবে, এবং সানলাইট আর ক্লোরোফিলের প্রেজেন্সে। দেখো এখানে সাধারণত আমরা কি জানি, এখানে জল উৎপন্ন হয় আমরা জানি, কিন্তু এখানে তো জল দেয়নি, তাহলে জলটা বাদ দিয়ে আমাকে ব্যালেন্স করতে হয়। দেখো বিষয়টা বোঝো আমি কি বলতে চাইছি। সাধারণত সমীকরণটা কি হয়, সমীকরণটা দেখো এইটা হয়, অর্থাৎ 6CO2 12H2 হয়। কেন 12H2? কারণ এখানে H2 ছিল তাই, কিন্তু এখানে তো তোমার প্রশ্নে H2 দেয়নি, এখানে তো তোমার প্রশ্নে H2 দেয়নি, H2 দেয়নি, H2 দিয়েছে কি? H2 দেয়নি, তার মানে তোমাকে সেই রেসপেক্টে ব্যালেন্স করতে হবে। তুমি যদি বলো যে 6CO2 12H2 অর্থাৎ জলটা হবে 12 অণু আর এটা হবে 6 অণু, দেখো কোনো অপশনেই নেই, বা যদি অপশনে থাকলো দাগালে সেটা কি হয়ে যেত, ভুল হয়ে যেত। কেন বলো তো? কারণ তোমাকে এখানে H2 টা দেয়নি, তোমাকে তাহলে এর রেসপেক্টে সমীকরণটা সমাধান করতে হবে। কি করব? আমার প্রথমে টার্গেট কি, যে সব থেকে বেশি আছে তাকে নিয়ে আমাদের কাজ। কে সব থেকে বেশি আছে এখানটা? হাইড্রোজেন সব থেকে বেশি রয়েছে, কত রয়েছে? 12, এখানে 2, তার মানে এখানে আমি 6 বসাবো, তাহলে 6H2O বসালাম, 6H2। আচ্ছা, এরপর দেখি কে কে পাল্টেছে, কি হয়েছে। এখানে কটা ও আছে দেখো, এখানে 6টা আর এখানে হচ্ছে 2টো, 8টা, এখানে 2টো এখানে 6টা, 8টা মিলে গেছে। কার্বন দেখো, কার্বন এখানে 6টা রয়েছে। নেক্সট দেখো কার্বন, কার্বন এখানে কটা রয়েছে? 6টা, আর এখানে কটা রয়েছে? এখানে রয়েছে 1টা, তার মানে 6টা করার জন্য আমি 6 করব। আচ্ছা, ভালো কথা করলাম। এবার কি হলো দেখো, 6 2 12, ও আচ্ছা অক্সিজেনে তো ব্যালেন্স ছিল না, এখানে 2টো আর এখানে 2টো আর এখানে তো অক্সিজেন ছিল, তাই না? এবার মিলে যাবে। দেখো 6টা কার্বন হয়েছে, 6 2, তাহলে টোটাল অক্সিজেন কটা হয়েছে? 6 2 12, এখানে 2, দেখো এখানে 6, তার মানে 6 2 12টা, আর এদিকে হচ্ছে 6টা, এখানে কিন্তু O2 নেই, শুধু ও আছে। কেন? H2O তো, H2O তো, H2O তো একটা কম্পাউন্ড, তাই না? তাহলে H2O বসে, তাহলে 6, এখানে 6টা, তাহলে 6 12 6 18, এখানে 6টা, এখানে 6টা, আর এখানে দেখো এখানে কিন্তু O2, এখানে কিন্তু O2 6 2 8টা হচ্ছে, কিন্তু আমাকে কি করতে হবে? 12 যুক্ত 6, 6 7 আর 18টা করতে হবে। 18 করতে গেলে এখানে কি করব, এখানে আমরা এখানে 18, আর এখানে কটা আছে? 8টা, মানে কটা আনতে হবে? 10টা। এখানে যদি 6 করি আমি, তাহলে 6 2 12, 12 যুক্ত 6 18, দেখো এখানে 6 আর এখানে 12, 12 6 18, এবার মিলে গেছে। দেখো এইবার ব্যালেন্স হয়ে গেছে, 6H2O 6CO2 C6H12O6, 6টা কার্বন, এখানেও 6টা কার্বন, এখানে 18টা অ্যাটমের অক্সিজেন, এখানেও 18টা অ্যাটম, এখানে হচ্ছে 6H2, দেখো 6 2 12, আর এখানেও দেখো 12, মিলেছে। কিন্তু যদি ভাই এখানে জল থাকতো তখন কিন্তু এই ব্যালেন্সটা পুরো চেঞ্জ হয়ে যেত, কিন্তু তোমাকে তো জল দেয়নি। এবার তোমায় কি প্রশ্ন বলেছে, কত মোল জল এবং কার্বন ডাই অক্সাইড অংশগ্রহণ করবে? অংশগ্রহণ করবে মানে এইখানটা, এটা তো অংশগ্রহণ করে, এটাকে তোমাকে চাইনি, তাই না? কত করেছে? 6 মোল জল, আচ্ছা অন্য একটা কালারের পেন নিই তাহলে বুঝতে হবে। হ্যাঁ, 6 মোল জল আর হচ্ছে 6 মোল কি? কার্বন ডাই অক্সাইড, মানে 6 মোল জল এবং 6 মোল। অপশন বি উইল বি রাইট আনসার। ভেরি কনসেপচুয়াল প্রশ্ন, 17ই আগস্ট 2022 শিফট 1 এসেছিল, তাই না? নেক্সট, অনেক কঠিন লাগবে, অনেক ভিউ কম আসবে আমি জানি, এগুলো অনেকের মনে হবে কঠিন, কিন্তু আমি ভিউ তোয়াক্কা করি না, আমি জেনুইন প্রশ্ন করাবো। তাতে যদি তোমাদের মনে হয় যে স্যার কঠিন করাচ্ছে, এখান থেকে দূরে থাকো। যদি মনে হয় যে স্যার এগুলো পরীক্ষা আসতে পারে, প্রিভিয়াস ইয়ার্সে এসেছে ধরে ধরে, প্রত্যেকটা দেখো 2022 এসেছে, 2022 এর প্রশ্ন কেউ তোমাকে করাবে না, কেন জানো তো? আর করালেও সহজগুলো বেছে বেছে করাবে, কারণ সহজ প্রশ্নে ভিড় বেশি হয়। আমার ভিড় দরকার নেই, আমার জেনুইননেস দরকার, আমার চাকরি পাওয়ানো নিয়ে কথা, পরিষ্কার কথা বলে দিই। এদের মধ্যে কোনটা ব্যালেন্সে রয়েছে? আচ্ছা, প্রত্যেকটা সমীকরণ দেখে নেবে সঠিকভাবে রয়েছে কিনা। সোডিয়াম নাইট্রেটের সংকেত হচ্ছে NaNO3, সোডিয়াম ক্লোরাইড হচ্ছে NaCl, সিলভার নাইট্রেট হচ্ছে AgNO3, ব্যাস সবগুলো ঠিকঠাক রয়েছে। এইবার তুমি দেখো কোনটা কি হতে পারে, ঠিক আছে? দেখো, আচ্ছা Ag ঠিক আছে, NO3 মানে O3, আচ্ছা এখানে দেখো O3 ঠিক আছে, এখানে দেখো 2Na, এখানে দেখো 2Na, Na মানে সোডিয়াম আর N মানে নাইট্রোজেন, ঠিক আছে, ডোন্ট বি কনফিউজ। এখানে দেখো N একটা, এখানে দেখো N দুটো, কারণ বাইরের দিকে 2 আছে, কেটে দিলাম। নেক্সট 3AgNO3 প্লাস NaCl, আচ্ছা 3Ag 3N 2N, আচ্ছা এখানে 3N, এখানে কিন্তু হচ্ছে 2N, তার মানে এটাও বলবো না যে এটাও ঠিকঠাক আছে নাকি, আমি বলতে পারবো না, ঠিক আছে? আচ্ছা নেক্সট, এটাও হবে না, তার কারণ দেখো এখানে 2N আর এখানে দেখো 3N, তাহলে কি করে হবে, তাই না? এখানে দেখো Na আর এখানেও দেখো 2Na, সব দিক দিয়ে হচ্ছে না। নেক্সট 2AgNO3, 2Ag, আচ্ছা O3 O3 না, এখানে কিন্তু 6, 3 আর 2 6, আর এখানে কত হচ্ছে? শুধু 3। বুঝতে পারছো বিষয়টা? বোঝো, বিষয়গুলো বোঝো, বুঝে বুঝে করো। এখানে শুধু 3, তার মানে এটাও ব্যালেন্স নেই। নেক্সট, তার মানে এটাই ব্যালেন্স, চেক করে নাও। Ag
এজি, আচ্ছা সিএল সিএল, সোডিয়াম সোডিয়াম, নাইট্রোজেন নাইট্রোজেন, অক্সিজেনের তিনটে, অক্সিজেনের তিনটে, মিলেছে? সিলভার নাইট্রেটের সঙ্গে সোডিয়াম ক্লোরাইড যোগ করলে সিলভার ক্লোরাইডের সাদা অধক্ষেপ পড়বে, এটা হচ্ছে সাদা অধক্ষেপ পড়বে এবং সোডিয়াম নাইট্রেট উৎপন্ন হবে। ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? নেক্সট আর দুটো রয়েছে, চলো। Zn প্লাস H2SO4, Zn SO4 প্লাস H2, এটা করানোর কি দরকার রয়েছে? কবে এসেছে? 9 সেপ্টেম্বর এসেছে, ডাইরেক্ট এনসিইআরটি এর একদম কমন প্রশ্ন, একদম এনসিইআরটি থেকে এসেছে, এটাই ব্যালেন্স। এফিটা তো তোমরা এফিটাও তো পড়েছো, এফি কি ব্যালেন্সে রয়েছে? এখানে কি ছিল? 3Fe 4H2O 4H2O, তার মানে এটা ভুল। Fe 4H2 Fe3O4 4H2 3Fe হতো, তার মানে এটা ভুল। MgO2 2MgO হতো, তবে এটা ঠিক হতো, তাহলে এটা ভুল। তাহলে অপশন এ উইল বি রাইট অ্যান্সার। ভেরি ইম্পর্টেন্ট জিনিস। দেখো এই যে সমীকরণটা দিয়েছে, এই প্রশ্নটার মধ্যে আগের যে প্রশ্নটা করলাম, এটার মধ্যে H2O ছিল না, কিন্তু এটার মধ্যে দেখো H2O আছে, তার মানে কি অ্যাজ ইট ইজ যেটা আমরা পড়েছিলাম এনসিইআরটি তে, সেটাই অ্যাজ ইট ইজ হবে। কি পড়েছিলাম? 6CO2 প্লাস 12H2O সমান এইটা, তার মানে 6CO2 12H2 সমান এইটা। এবার তুমি ব্যালেন্স করে দেখে নাও, 12 2 24, ব্যালেন্সটা তো ওইখানে দেখিয়েছিলাম, আর আমি এটা বিশেষ কিছু বলছি না, এইটা হয়ে যাবে সঠিক। অর্থাৎ সমীকরণ বাইরে থেকে করার দরকার নেই, যেগুলো এনসিইআরটি তে এসেছে, আর আমি কিছু স্পেশাল সাজেশন দেব আমার ব্যাচে, সেইগুলো স্পেশাল সাজেশন করে গেলেই তোমার কিন্তু 100% রেডি। ক্লিয়ার হয়েছে? তো ক্লাসটিকে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ বন্ধুদের সঙ্গে শেয়ার করো। হেভি কনসেপচুয়াল ক্লাস আমি আনবো, যেগুলো বাংলায় তোমরা কারোর কাছ থেকে রিপিট এগেন এন্ড এগেন বাংলায় তোমরা কারোর কাছ থেকে পাবে না, সেইগুলো আমি তোমাদের জন্য নিয়ে আসছি। আর এই যে জারণ বিজারণ, প্রতিস্থাপন এটা পুরোটাই আমি তোমাদের করাবো, ঠিক আছে? নেক্সট ক্লাস এটা তোমাদের করাবো, এবং এখান থেকেও প্রচুর প্রশ্ন এসছে, সেগুলো আমি তোমাদের নিয়ে আসবো এবং সেগুলো করাবো। আর যারা আমার পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে চাও, তারা অবশ্যই নিচের নাম্বারে কন্ট্যাক্ট করে অ্যাডমিশন নিয়ে নাও। আর তোমাদের কিছুদিন এই ব্যাচটা জাস্ট আমার কিছুদিন রান হবে, তারপর একটা বড় ধামাকা আসবে, বড় কিছু তোমাদের জন্য নিয়ে আসতে চলেছি, বিরাট সারপ্রাইজ, বিগ সারপ্রাইজ, হেভি সারপ্রাইজ ওয়েটিং ফর ইউ। তো যারা এই ব্যাচটা লাস্ট ব্যাচ, এটা আমার সায়েন্স স্পেশাল কোর্সের এই ব্যাচটা আমার স্পেশালি লাস্ট ব্যাচ, তারা অ্যাডমিশন নেবে, প্রচুর অ্যাডমিশন নিয়েছে এই কদিনে, তারা অ্যাডমিশন নেবে, নিয়ে নাও। এইভাবেই কনসেপচুয়াল ক্লাস এবং ধরে ধরে হবে, অর্থাৎ এখানে যেরকম এলোপাথারি ক্লাস হচ্ছে জাস্ট তোমাদের বোঝানোর জন্য কিছু কিছু টপিক, সেখানে হচ্ছে প্রথম থেকে হবে কোষ বিভাজন, তারপরে নিউটনসের গতিসূত্র, তারপর যত প্রশ্ন এসে সেগুলো আমি তোমাদের করাবো। কনসেপ্ট যারা নেবে তারাই ভর্তি হও, ঠিক আছে? চলো, থ্যাংক ইউ।